সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসল জরিপ প্রকাশিত হয়েছে। জনমতের আসল চিত্র পাওয়া গেল। দর্শক, জামাত জোট ক্ষমতায় আসা এখন সময়ের ব্যাপার মাত্র, জাস্ট 1-2 ব্যাপার। দর্শক, কত জরিপ, কত কিছু, তা আমি বলেছি যে কিসের জরিপ, নিজে জরিপ করেন। কিন্তু তারপর নিজের জরিপ আর জাতীয় কোনো প্রভাবশালী প্রতিষ্ঠানের জরিপের মধ্যে পার্থক্য রয়েছে। প্রাতিষ্ঠানিক জরিপ সেটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে, গণমাধ্যমে আসবে, তার একটা প্রভাব ডেফিনেটলি রয়েছে। এখন অনেক ভুইফোর জরিপকারী সংস্থা আছে, যে বিএনপির ভোট নাকি 70%, জামাতের 19% না কত, এরকম উদ্ভট কথা বলতেও আমরা শুনেছি। কিন্তু না, ন্যারেটিভের প্রাক নির্বাচনী জনমত জরিপ প্রকাশিত হয়েছে। এই জরিপের যে ফলাফল, হিসাব নিকাশ ক্লিয়ার, জল্পনা কল্পনার অবসান, এবং ন্যারেটিভের জরিপের সময় তাদের মেথোডোলজি, জরিপ বা এই ধরনের গবেষণায় মেথোডোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। রেজাল্টের চাইতে মেথোডোলজির ইম্পর্টেন্স বেশি। সবকিছু তারা বিশ্লেষণ করেছে, একদম একাডেমিক মানদণ্ডে উত্তীর্ণ, এবং স্যাম্পলিং স্টাইল এবং স্যাম্পলিং সাইজ, স্যাম্পল সাইজ সবকিছু মিলিয়ে বাংলাদেশে এর চাইতে একুরেট কোন জরিপ সম্ভব নয়। এর মানে সোফার 5 আগস্টের পর নতুন বাংলাদেশে যতগুলো জরিপ হয়েছে এবং সামনে যত জরিপ হবে, তার মধ্যে সবচাইতে কার্যকর জরিপ, বিশ্বাসযোগ্য জরিপ, সবচাইতে এক্সেলেন্ট জরিপ, একাডেমিক মানদণ্ডে উত্তীর্ণ জরিপ, সবচাইতে বড় জরিপ এই ন্যারেটিভের এই জরিপ। ভালো ফান্ডিং ছিল এদের এবং অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিল। তো এই জরিপের সার কথা কি? বিএনপির ভোট 34.7%। হ্যাঁ, অনেক মানুষ বিএনপি করে, ট্রু। তারেক রহমান আসার পর বিএনপি নিষ্ক্রিয় লোকজন সক্রিয় হয়েছে, সেই অর্থে 34.7%। জামাত ইসলামী 33.6%। এর মানে বিএনপি এবং জামাতের পার্থক্য লেস দেন 1%। দ্যাট মিনস অলমোস্ট সমান। ঠিক আছে, আমরা 1% বিএনপিকে বেশি দিলাম, যে জামাত 33, বিএনপি 34, আমরা ধরে নিলাম। কিন্তু এনসিপি 7.1%, আর চরমোনাই 3 এনসিপি 7%, চরমোনাই 3%। তাহলে এখানে 10% জামাত, আর জামাত হচ্ছে 33। তাহলে জামাত জোট 43%-এর ঊর্ধ্বে। আরো ছোটখাটো জোট মিলালে, সব মিলালে জামাত জোট 50%-এর ঊর্ধ্বে। আর বিএনপি জোট 34 থেকে 35.5-এর বেশি উঠবে না। বিএনপি জোটে আছে কারা? গণঅধিকার পরিষদ। গণঅধিকার পরিষদ ধইনসা। গণঅধিকার পরিষদ কোন জরিপের সাবজেক্ট ম্যাটারই না। এনসিপি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এনসিপি কে জামাত চুজ করেছে, এনসিপি কে জামাত নিয়েছে। কেন নিয়েছে এবার বুঝতে পারছেন? জামাত কি একদম ইমোশনাল হয়ে আবেগে সিদ্ধান্ত নেয়? না, আমি বলেছি জামাত কাকে কয়টা সিট দিবে, চরমোনার সাথে যে কঠোরতা, যে তাদেরকে 40-এর বেশি একটাও দিবে না, এটা যে বাস্তব ভিত্তিক, এবার তো দেখলেন। এখন দেখেন, চরমোনার সিট তো বাস্তবে এই জরিপের উপর ভিত্তি করে তার এতদিন 40টা দেওয়ার কথা ছিল, তাদের সিট দেওয়া উচিত। এনসিপি কে যদি 30টা দেয়, 7.1% ভোট নিয়ে বা 7% ভোট নিয়ে যদি এনসিপি 30টা পায়, তাহলে 3% ভোট নিয়ে চরমোনাই 14টার বেশি পায় না। বাস্তবে এটাই যে, এবং অনেক বিশ্লেষক এটা বলেছেন যারা রাজনীতিতে বিভিন্ন পলিসি প্রেসক্রাইব করেন, যে কাকে কয়টা সিট জামাতের দেওয়া উচিত। জামাত যদি সরকার গঠন করতে চায়, জিততে চায়, তাহলে অনেকে বলছেন যে চরমোনাইকে 12টা দিয়ে দেওয়া উচিত। চরমোনাইকে 12টা দিলে তার মধ্যে 3-4টা তারা জিতে আসতে পারবে। দ্যাট উড বি ভেরি এক্সিলেন্ট। জোটও টিকে গেল, বৃহত্তর পারপাস সার্ভ হলো, এবং আরো অনেক সূক্ষ্ম বিষয় আছে। দেখেন, চরমোনাইয়ের ভোট বর্তমান বাস্তবতায়, বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনগুলোর দিকে একটু তাকান। চরমোনাইয়ের কোনো ছাত্র সংগঠনের কোনো আলোচনা ছিল, কোনো এক্সিস্টেন্স ছিল না। তো সেই জায়গায় একটা সময় ছিল, বা এনসিপি যখন ওইভাবে আত্মপ্রকাশ করেনি, শূন্যস্থান ছিল, তখন চরমোনাইয়ের ভোট, অথবা আওয়ামী লীগের সুসময়, মানে আওয়ামী লীগ আমলে চরমোনাইয়ের সুসময় ছিল, তখন হয়তোবা অলমোস্ট 7-8% আমরা বলতাম। কিন্তু এখনকার যে রিয়েলিটি, এবং ন্যারেটিভের জরিপের চাইতে কোনো জরিপ শ্রেষ্ঠ জরিপ নয়। ন্যারেটিভের জরিপে শ্রেষ্ঠ জরিপ। ন্যারেটিভের জরিপের উপর পারলে প্রশ্নবোধক চিহ্ন দিক কেউ,
যে এই জরিপে এই সমস্যা সেই সমস্যা, এটা এই কারণে চলবে না, বলুক পারলে। কে বলবে? না, এরকম বলার কিছু নেই। অর্থাৎ একাডেমিক ম্যাথোডোলজি যারা বুঝেন, সোশ্যাল সায়েন্সের জরিপ কখনো পিওর সায়েন্সের মতো হয় না। 34.7%, 33.6% ডাজন্ট মিন দ্যাট অনলি এটাই, এক্স্যাক্টলি এটাই না, এটা কখনোই না। In spite of having huge limitations, সোশ্যাল সায়েন্স জরিপের সার্ভে ম্যাথোডোলজির লিমিটেশন থাকা সত্ত্বেও ন্যারেটিভের এই জরিপের ম্যাথোডোলজি যেটা এক্সপ্লেইন করেছেন তাদের এই জরিপ প্রকাশ করার সময়, এর চাইতে শ্রেষ্ঠ কোনো জরিপ চরমোনাইতে দূরের কথা, সারা পৃথিবীর কেউ পাবলিশ করতে পারবে না। এবং ন্যারেটিভের জরিপ সবচাইতে কার্যকর, তার প্রমাণ হচ্ছে, এবং এই জরিপ যে আসলে সঠিক গ্রামে গঞ্জে আপনার যে ব্যক্তিগত জরিপের সাথে মিলালেই তো বুঝতে পারেন। আপনি বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার আত্মীয় স্বজন, খালা, মামা, খালাতো বোন, মামাতো বোন, দুলাভাই, রিক্সা চালক, ভ্যান চালক, আপনার ব্যক্তিগত ড্রাইভার, কাজের লোক, সবার কাছে জিজ্ঞেস করলেই তো একটা ধারণা পাবেন যে আসলে চিত্র এটাই। তার চাইতে বড় বিষয় হচ্ছে যে এনসিপির জরিপ যে বিশ্বাসযোগ্য, গত 5টা ছাত্র সংসদ নির্বাচনে, মানে এই ন্যারেটিভের জরিপ, ন্যারেটিভ যেভাবে প্রেডিকশন করেছে ওইভাবেই হয়েছে। বরং প্রথম আলো, হাবি জাবি, এইসব টিস্যু পেপার টেপার, এইসব ধৈnsা ভুইভর বিভিন্ন জরিপকারী প্রতিষ্ঠান জরিপ করেছে যে ডাকসুতে আবিদের ভোট 46%, আর সাদিক কায়েমের ভোট 12% না কত জানো। কিন্তু বাস্তবে কি আপনারা তো দেখেছেন, কিন্তু এই ন্যারেটিভ যেভাবে বলেছিল সেইভাবেই হয়েছে। অতএব গত 5টা ছাত্র সংসদে সঠিকভাবে জরিপ করতে পেরে ন্যারেটিভ তাদের যে অ্যাকসেপ্টেন্স তৈরি করেছে, তাদের যে ক্রেডিবিলিটি তৈরি করেছে, সেই জায়গা থেকে ন্যারেটিভের এই জরিপ শিরোধার্য। তাহলে কি বোঝা গেল? আনডিসাইডিং ভোটার, এখানে একটা হিসাব আছে, প্রায় 17% এখনো ডিসাইড করেনি যে তারা কাকে ভোট দিবেন। তার মধ্যে বেশিরভাগ ভোট এনসিপি, অথবা দেখেন যারা আনডিসাইডেড, এখানে এই জরিপে উঠে এসেছে শিক্ষিত, তরুণ, বিপ্লবী, উদীয়মান, এই ধরনের লোকজন জামাত এনসিপির প্রতি ঝোঁক, আর শ্রমিক বা ব্যবসায়ী এদের ঝোঁক বিএনপির প্রতি। আচ্ছা, সাধারণ মানুষ কার মাধ্যমে প্রভাবিত হয়? এই শিক্ষিত, তরুণ, এদের মাধ্যমেই তো প্রভাবিত হয়। তাহলে যারা আনডিসাইডিং, আমি 15% ধরলাম, যারা এখনো সিদ্ধান্ত নেই, ওই 15%-এর 14% লোক ভোট দিবে জামাত এনসিপিকে। ইনস্ট্যান্ট জোটের যে হিসাব নিকাশ এখন পর্যন্ত যেটা এসেছে, আমি একটু, যে জামাত 33%, বিএনপি 34%, একটু কম বেশি আছে, চরমোনাই 3%, এনসিপি 7%, এবং আদার্স 2%, এটা ধরলে জামাত জোট তো 45% এখানেই হয়ে যায়। তাহলে যেটা বেড়ে মোটের উপর 50% হবে, এটা নিশ্চিত। তো এ থেকে স্পষ্ট বোঝা যায় যে আগামী নির্বাচনে বিএনপির চাইতে কমপক্ষে 15% ভোট নিয়ে জামাত জোট ক্ষমতায় আসবে, এবং সেটা আসা 1-2 ব্যাপার। অর্থাৎ কোনো ষড়যন্ত্র করে জামাত জোটকে হারানো যাবে না। মাত্র 3 দিনের মধ্যে তারেক রহমানকে অতিক্রম করে আমিরে জামাতের বিরাট সফলতা, কূটনৈতিক সফলতা, আমিরে জামাতের পক্ষে সারা রেসপন্স। দর্শক, কূটনীতিকরা, বিদেশি কূটনীতিকরা ব্যালেন্স করে চলেন। সাধারণত বন্ধু রাষ্ট্র বা ডেভেলপমেন্ট পার্টনার্সরা আমাদের দেশে, সারা পৃথিবীতেই ভিয়েনা কনভেনশন অনুযায়ী যে ডিপ্লোম্যাটিক রিলেশনস অপারেট করেন, সেখানে মূল উদ্দেশ্য তাদের ন্যাশনাল ইন্টারেস্ট সার্ভ করা, সেভ করা। সংশ্লিষ্ট দেশের ন্যাশনাল ইন্টারেস্ট সার্ভ করার জন্যে যারা ক্ষমতায় আসবে, অথবা যারা ক্ষমতাসীন কিংবা যারা পাওয়ারফুল অ্যাক্টর এই দেশে, তাদের সাথে যথাযথভাবে যোগাযোগ করতে পারা, তাদের মধ্যে ব্যালেন্স করে চলা, ব্যালেন্স রিলেশনস মেনটেন করা, এটা রাষ্ট্রদূতদের একদম ফান্ডামেন্টাল দায়িত্ব। যেমন স্বাভাবিকভাবে বাংলাদেশে দেখবেন চরমোনাইর সাথে কিন্তু কূটনীতিকরা ওইভাবে দেখা সাক্ষাৎ করে না, সিপিবির সাথে ওইভাবে দেখা সাক্ষাৎ করে না, এক সময় জামাতের সাথে করতো না,
কিন্তু এখন আমিরে জামাতের কার্যালয় কূটনীতিকদের লাইন। একসময় বিএনপির সাথে ওইভাবে করতো না, কিন্তু আওয়ামী লীগের সাথে রাখতো, কারণ তাদের কাজ হচ্ছে তাদের দেশের জাতীয় স্বার্থ রক্ষা করা। এই জায়গায় তারেক রহমান দেশে ফেরার পর চীনের রাষ্ট্রদূত তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এবং কিছু সৌজন্যমূলক কথাবার্তা বলেছেন। এটা আবার বিএনপি এতে খুব খুশি হয়েছিল। এই চীনের রাষ্ট্রদূত বলেছেন যে তারেক রহমান ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারেন, এটা সৌজন্য কথা ছিল। যদিও বিএনপির ডিপ্লোমেসি যারা বুঝে, বিএনপির ফরেন পলিসি সম্পর্কে যারা ধারণা রাখেন, তারা এতে আবার খুশি না, কারণ বিএনপির ওরিয়েন্টেশন হচ্ছে ভারত। চীনের সাথে অতি মাখামাখি আবার তারা ভালোভাবে দেখে না। কিন্তু সাধারণ ম্যাস পিপল বিএনপির, তারা ভেবেছিল এই যে দেখেছেন তারেক রহমান দেশে এসেছে আর চীনের রাষ্ট্রদূত তারেক রহমানের কাছে দৌড়ে গিয়েছে। কিন্তু না, বেশি সময় লাগেনি। তারেক রহমানের সাথে সাক্ষাতের 3 দিনের মধ্যেই আমিরে জামাতের সাথে সাক্ষাৎ করে ব্যালেন্স করেছেন চীনের রাষ্ট্রদূত। এখন এই যে ব্যালেন্স করে চলছেন, এটি হচ্ছে চীনের জাতীয় স্বার্থের জন্য বাংলাদেশে তাদের নীতি। বেইজিং এই অ্যাসাইনমেন্ট দিয়েছে চীনের রাষ্ট্রদূতকে যে তুমি ব্যালেন্স করে চলবা। জামাত বিএনপি যে কেউ ক্ষমতা আসতে পারে, জামাত বিএনপির ভোট কোনো কোনো জরিপে উঠে এসেছে অলমোস্ট সেম। এখন সুইং ভোটার যারা আছে, আনডিসাইডেড ভোটার আছে, তারা যেদিকে টার্ন করে তারা জিতবেই। তো সেই জায়গায় দর্শক তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছে। এখন তারেক রহমানের সাথে করতে পারে, কারণ তারেক রহমান অনেকদিন পর দেশে এসেছেন। আমিরে জামাতের সাথে তো নিয়মিত বৈঠক করেন। আমিরে জামাতের সাথে এত জরুরি কি বৈঠক চীনের রাষ্ট্রদূতের? জরুরি কিছুই না, জাস্ট ব্যালেন্স করার জন্য সাক্ষাৎ করেন। এখন লাস্ট 3 ডেজের ডিপ্লোম্যাটিক মিটিং গুলো যদি দেখেন, বা তারেক রহমান দেশে আসার পর ডিপ্লোম্যাটদের যে আগ্রহ তারেক রহমানের প্রতি, তা আমি এটা একদম নিউমেরিক্যালি হিসাব করে দেখেছি যে এক্ষেত্রে আমিরে জামাতে গিয়ে আমিরে জামাতের প্রতি আগ্রহ বেশি ডিপ্লোম্যাটদের তারেক রহমানের চাইতে। তারেক রহমানের সাথে 2-1টা ছোটখাটো ডিপ্লোম্যাটিক মিটিং যেগুলো হচ্ছে, ওই ক্লাস আমিরে জামাত অনেক আগেই পার করে এসেছেন। নতুন ভাবে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল তারেক রহমানের সাথে বৈঠক করলে আমিরে জামাতের সাথেও করে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আমিরে জামাতের সাথে বৈঠক করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট 3 ডেজের হিসাব, ডিপ্লোম্যাটিক মিটিং গুলো তারেক রহমানের সাথে বিশেষ যৌক্তিকতা রয়েছে যে তারেক রহমান দেশে এসেছেন এই কারণে, কিন্তু আমিরে জামাতের সাথে প্রয়োজন না হলেও ব্যালেন্স করার জন্য করছে। এই জায়গাটাই আমিরে জামাত এগিয়ে। এটা হাসিনার আমলে বা যে কোনো দেশের ক্ষেত্রেই হয় যে প্রাইম মিনিস্টারের সাথে সাক্ষাৎ চেয়েছো কিনা, না বিরোধী দলের নেতার সাথে দেখা সাক্ষাৎ করছো, এরকম অনেক হিসাব নিকাশ চলে। এতে মাইন্ড করারও বিষয় থাকে যে আমার সাথে সাক্ষাৎ না করলে অমুকের সাথে সাক্ষাৎ কেন করেছে। তো এখানে আমিরে জামাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা দেখতে পাচ্ছি। এবং তারেক রহমান যতটুকু নতুন ভাবে পাচ্ছেন, ওই ক্লাস আমিরে জামাত অনেক আগেই পার করে এসেছেন, পাশ করে এসেছেন। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূত মি ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ। এখন সমান সমান, আর আগেই তো আমিরে জামাতে গিয়ে 12 জানুয়ারি সোমবার সকাল 9টায় বাংলাদেশে নিযুক্ত মান্যবর চীনা রাষ্ট্রদূত মিস্টার ইয়াও ওয়েন বাংলাদেশের জামাত ইসলামী সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে রাজধানী বসুন্ধরস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন ডক্টর লিউ ইউএন, পলিটিক্যাল ডিরেক্টর মিস্টার ঝাং জিং মি রু এবং মিস নাফিসা। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। দেখেন, তারেক রহমানের সাথে এর আগে চীনা রাষ্ট্রদূত সাক্ষাৎ করলো। বাস্তবে ইটস মাই অ্যানালাইসিস যে চীন জামাত ইসলামীকে অলরেডি পছন্দ করে ফেলেছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার জন্য। কারণ বাংলাদেশে চীনের অন্যতম উদ্দেশ্য ইন্ডিয়ান হেজিমনি কন্টেইন করা, এবং ইন্ডিয়ার সাথে চীনের অনেক কম্পিটিশন রয়েছে। বাংলাদেশের সমুদ্রে চীন তাদের প্রেজেন্স বাড়াতে চায়, আরো নানান জায়গায় ইনভেস্টমেন্ট করতে চায়, এমনকি সেই তিস্তা মেগা প্রকল্প থেকে শুরু করে নানান কিছু চীন চায়। এই জায়গায় ভারতপন্থী বিএনপির সাথে ওইভাবে, বা ভারতপন্থী বিএনপিকে চীন পছন্দ করবে, এটা হতে পারে না। তো অনিবার্যভাবেই চীন অলরেডি জামাতকে পছন্দ করে ফেলেছে। এটা আপনি গত বছর ইন্ডিয়ান রিপাবলিক ডেতে বিএনপি নেতা নেত্রীরা যখন ইন্ডিয়ান হাইকমিশনে যে ডলাডলি করছিল, তখন
গাজীপুরে আমিরে জামাতের পাশে বসে একটা প্রোগ্রামে ছিলেন চীনা রাষ্ট্রদূত। ইট ওয়াজ মেসেজ। বৈঠকে চীনা রাষ্ট্রদূত আমিরে জামাত দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কি আলোচনা করছেন এগুলো ফাও কথা, এগুলোর কোনো গুরুত্ব নেই। মূল হচ্ছে কে কতটুকু গুরুত্ব দিচ্ছে, কতটুকু বৈঠক করছে, কিভাবে কার কাছে যাচ্ছে, এগুলোর মাধ্যমে একটা বার্তা দেওয়া হয়, ডিপ্লোম্যাটিক বার্তা। এখানে আলোচনার বিষয় কমন। আমিরে জামাতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি মিস্টার আলবার্ট টি গম্বিসের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত। দেখেন, এই যে সাবেক স্টেট সেক্রেটারি মানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তো এদের কাজটা কি বা এদের রেলেভেন্সটা কি? এরা কিন্তু বর্তমান না, সাবেক। কিন্তু এদের রেলেভেন্স হচ্ছে যে এরা কিন্তু বিভিন্ন লবিস্ট ফার্মের সাথে জড়িত থাকেন এবং বর্তমান সরকারকে প্রভাবিত করতে পারেন। যেহেতু সাবেক সরকার ফাঁকফোকর বুঝেন, এই কারণে লবিস্টদেরও একটা নজর থাকে তাদের দিকে। অতএব আর যুক্তরাষ্ট্রের যে ফরেন পলিসি, তারা বর্তমান এবং সাবেকদের সাথে সমন্বয় করে কাজ করে এবং সাবেক যারা কূটনীতিক তাদের অভিজ্ঞতা কাজে লাগান। পৃথিবীর সবচেয়ে পেশাদার কূটনীতিক হচ্ছে যুক্তরাষ্ট্রের, আমেরিকার। তাই এই ক্ষেত্রে সাবেক স্টেট সেক্রেটারি তার সাথে বৈঠক তাৎপর্যপূর্ণ। এটা 11 জানুয়ারির কথা। বাংলাদেশ জামাত ইসলাম আমি ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এটাও আমি কম্পেয়ার করতে চাই তারেক রহমানের সাথে, যে এই বৈঠক তারেক রহমানের সাথে হয়েছে বলে মনে হয় না। এর আগে আমির জামাতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এভার্স এর সৌজন্য সাক্ষাৎ। এখন এই যে টিমটা যে ইউরোপীয় ইউনিয়নের, এরা কিন্তু তারেক রহমানের সাথেও মিটিং করেছে, আবার আমির জামাতের সাথেও। তাহলে ওভারঅল সব মিলিয়ে আগের হিসাবে এবং বর্তমানে আমির জামাত কিছুটা হলেও তারেক রহমানের চেয়ে এগিয়ে আছেন ডিপ্লোম্যাটিক ইম্পর্টেন্স পাওয়ার ক্ষেত্রে।